তাহলে প্রোক্যারিওটিক সেলে আমরা পড়লাম আগের দিনই যে ট্রু ক্রোমোজোম অ্যাবসেন্ট, তাই না? অ্যাবসেন্ট। ইউক্যারিওটিকে দেখলাম ট্রু ক্রোমোজোম প্রেজেন্ট। বোঝা গেল? তাহলে প্রোক্যারিওটিকে হচ্ছে ট্রু ক্রোমোজোম অ্যাবসেন্ট, ইউক্যারিওটিকে ট্রু ক্রোমোজোম প্রেজেন্ট। তর্কের খাতিরে ধরে নিলাম প্রোক্যারিওটিকে ক্রোমোজোম তৈরি হচ্ছে। তাহলে বলো তো তার এই যে টোটাল সার্কুলার ডিএনএটা, এই সার্কুলার ডিএনএটা মিলে আমরা কটা ক্রোমোজোম বলবো? একটাই ক্রোমোজোম, সিঙ্গেল, তাই না? একটাই ক্রোমোজোম। আর ইউক্যারিওটিকে দেখো, এখানে তুমি আমাদের সেলটা নিয়ে নাও, আমাদের সেলে একটা সেলের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে তুমি কতগুলো ক্রোমোজোম পাবে? 46 ক্রোমোজোমস। তাহলে এখানে একটা নাকি মোর দ্যান ওয়ান? More than one. মোর দ্যান ওয়ান। তাহলে মনে রাখবে যে প্রোক্যারিওটিকে যদিও ট্রু ক্রোমোজোম আমরা পাচ্ছি না, কিন্তু তর্কের খাতিরে যদি এটাকে ক্রোমোজোম বলিও আমরা, তাহলে প্রত্যেকটা সেলে তুমি কটা করে ক্রোমোজোম পাবে? একটা করে, একটা করে। কিন্তু ইউক্যারিওটিক সেলে সেখানে তুমি একটা করে ক্রোমোজোম পাবে নাকি মোর দ্যান ওয়ান ক্রোমোজোম পাবে? More than one. মোর দ্যান ওয়ান ক্রোমোজোমস আর দেয়ার, ভেরি গুড। তাহলে এতদিনে আমরা শিখেছি সেল ইকুয়াল টু তার বাইরে একটা কভার দিতে হবে, আর কভারের ভেতরে যে স্ট্রাকচারটা থাকবে সেই স্ট্রাকচারটাকে আমরা বলবো প্রোটোপ্লাজম, তাই না? প্রোটোপ্লাজম। এই কভারটা, এটা একদম বাইরে সেল ওয়াল হতে পারে, প্লাস মাইনাস লিখলাম, থাকতেও পারে নাও থাকতে পারে। আবার ভেতরে লিখলাম সেল মেমব্রেন, এটা কি লিখবো, প্লাস না প্লাস মাইনাস? Plus minus. এই মাইনাস কেন? এমন কোন সেল তোমার জানা আছে নাকি প্লাজমা মেমব্রেন? এমন কোন সেল তোমার জানা আছে যেখানে প্লাজমা মেমব্রেন নেই? নিশ্চয়ই না, প্রত্যেকটা সেলের মধ্যে সেল মেমব্রেন আছে। আর প্রোটোপ্লাজম দেখো, এই প্রোটোপ্লাজমটাকে আবার আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করি, দুটো ভাগে ভাগ করে নিই। এইটা যদি সেল হয় তাহলে এইটা হলো সেল মেমব্রেন, আর এর ভেতরে এই পুরো পার্টটাকে আমরা বললাম প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজম দেখো এর মধ্যে আবার দুটো পার্ট আছে। টোটাল পার্টটাকে যদি প্রোটোপ্লাজম বলি, তাহলে এর মধ্যে এই সেন্টারে কে বসে আছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস, হ্যাঁ, এই নিউক্লিয়াস এবং তার বাইরের এই জায়গাটা কি? সাইটোপ্লাজম। হ্যাঁ। সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের দুটো পার্ট, ওয়ান ইকুয়াল টু নিউক্লিয়াস, নেক্সট ওয়ান ইজ সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম ইকুয়াল টু এন প্লাস সি, নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। মনে থাকবে, প্রোটোপ্লাজম ইকুয়াল টু কি বলো? নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম ইকুয়াল টু নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। নেক্সট, এখানে এই যে নিউক্লিয়াসটা, যদি আমরা একটা ইউক্যারিওটিক সেলের প্রপার নিউক্লিয়াস নিই, তাহলে তার মধ্যে কি কি পার্ট আছে বলো? নিউক্লিয়ার মেমব্রেন, ভেরি গুড। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন। সেকেন্ড কি বলো? নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম। এর মধ্যে একমাত্র তোমরা জানো যে নিউক্লিয়ার রেটিকুলাম যে জায়গাটা, এইটাকে আমরা বলবো প্লাস, এটা থাকবেই, বাকি জায়গা প্লাস মাইনাস হতে পারে। তাহলে নিউক্লিয়ার রেটিকুলাম সব জায়গাতেই প্রেজেন্ট। এবং এই যে নিউক্লিয়ার রেটিকুলাম, এই নিউক্লিয়ার রেটিকুলামটা কি তৈরি করতে পারে বলো তো? দ্যাট ক্যান ফর্ম ক্রোমাটিন ফাইবার। এটাই তো ক্রোমাটিন ফাইবার। যেটা তোমার কাছে নিউক্লিয়াস ছিল, খেয়াল করো, এইটা যদি নিউক্লিয়াস হয়, তাহলে এই নিউক্লিয়াসের ভেতরে তোমার কাছে এই যে ফাইবারটা আছে, এইটাই তো নিউক্লিয়ার রেটিকুলাম। আর এটাকেই আমরা আবার কি বলছি? ক্রোমাটিন ফাইবার। তাহলে নিউক্লিয়ার রেটিকুলাম ফর্মস ক্রোমাটিন ফাইবার। ওকে, নিউক্লিয়ার রেটিকুলাম ফর্মস ক্রোমাটিন ফাইবার। আর ক্রোমাটিন ফাইবারের যে কনসেপ্টটা, এটা কখন অ্যাপ্লিকেবল? when the cell is in ইন্টারফেস, তাই না? সেল ডিভিশনের, সেল সাইকেলের তোমার নিশ্চয়ই মনে থাকবে যে আমরা একটা পাই ইন্টারফেজ আর একটা ডিভিশনাল ফেজ। একটা ইন্টারফেজ আর একটা ডিভিশনাল ফেজ। তাহলে দেখো, যেটা ইন্টারফেজ, এই ইন্টারফেজের ক্ষেত্রে আমরা কি দেখব?
ইন্টারফেসের ক্ষেত্রে আমরা দেখব ক্রোমাটিন ফাইবার। এখানে ক্রোমোজোম ফরমেশন হয়নি এখনো, ক্রোমাটিন ফাইবার। আর ডিভিশনাল ফেজে একমাত্র আমরা কাকে পেতে পারি? ক্রোমোজোম। ক্রোমোজোম। তাহলে বলো তো, আমি যদি তোমায় বলি একটা সেল 24 ঘন্টায় ডিভাইড করছে, তাহলে এই 24 ঘন্টার মধ্যে যদি আমি বলি 23 আওয়ার্স ইন্টারফেস আর 1 আওয়ার ডিভিশনাল ফেজ, তাহলে তোমাকে আমি যদি জানতে চাই এই 24 ঘন্টার মধ্যে, এই 24 আওয়ার্স এর মধ্যে কতক্ষণ সময় আছে যে টাইমে তুমি ক্রোমোজোম দেখতে পাবে? আনসার 1 hour. 1 hour. 1 ঘন্টা ক্রোমোজোম দেখতে পাওয়া যাবে। বাকি সব জায়গাতে কিন্তু ক্রোমোজোম দেখতে পাওয়া যাবে না, তার কারণ সেখানে ক্রোমোজোম ফর্মেশন হয়নি, ওখানে ক্রোমাটিন ফাইবার ফর্মেশন টেকস প্লেস। ওকে, নেক্সট। এই যে ক্রোমাটিন ফাইবারটা, এই ক্রোমাটিন ফাইবারটা এরকম দেখতে, দেখো এরকম দেখতে একটা ক্রোমাটিন ফাইবার। কি বুঝলে এই ক্রোমাটিন ফাইবারের স্ট্রাকচারটা দেখে? আমরা এই ক্রোমাটিন ফাইবারের কিছু পোরশন দেখলাম, দেখো দ্যাট ইজ লেস কয়েলড, তাই না? হ্যাঁ স্যার। লেস কয়েলড। আর কিছু জায়গা দেখলাম, যেমন এইগুলো, ধরো এগুলো হাইলি কয়েলড। তাহলে এই পার্টটা লেস কয়েলড, এই পার্টটা হাইলি কয়েলড। মনে রাখবে, যেটা হাইলি কয়েলড সেখানে অ্যাক্টিভ ডিএনএ কম, আর অ্যাক্টিভ ডিএনএ কম মানে তার ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন কম, দ্যাট মিন্স সেখান থেকে আমরা আরএনএ প্রোটিন পাবো কম, তাই না? তাহলে এখান থেকে আরএনএ প্রোটিন পাওয়া যাবে কম। তুমি যদি এটাকে স্টেন করো, কালার করো, কি দিয়ে স্টেন করা যায়? অ্যাসিটোঅরসিন, অরসিন আর কার্মিন। অ্যাসিটোঅরসিন আর অ্যাসিটোকার্মিন। তাহলে অ্যাসিটোঅরসিন অ্যাসিটোকার্মিন দিয়ে যদি স্টেইন করো, কালার করো, তাহলে বলো তো যে পার্টটাতে গিট বেশি, যেটা বেশি কয়েল, তাহলে ওটা খুব ডার্কলি স্টেন নেবে না? হ্যাঁ স্যার। এটা ডার্কলি স্টেইন। ক্লিয়ার? আর এই যে পার্টটা দেখো যেটাতে লেস কয়েল আছে, সেই জায়গাতে অ্যাক্টিভ ডিএনএ বেশি। বেশি। অ্যাক্টিভ ডিএনএ বেশি থাকা মানে সেখান থেকে আমরা আরএনএ প্রোটিন পাবো বেশি। বেশি। এবং এটাকে যদি তুমি রং করো, স্টেইন করো, কালার করো, তাহলে বলো তো এটা ডার্কলি স্টেইন নেবে না লাইটলি স্টেইন নেবে? লাইটলি স্টেন। লাইটলি স্টেইন। ঠিক আছে, তাহলে এরা লাইটলি স্টেইন নেবে। বুঝতে পেরেছো? তাহলে এই যে পার্টটা, এই দুজনের মধ্যে তোমাদের পছন্দ কোনটা, যে তোমাকে বেশি প্রোটিন দেবে? তাহলে এই সেগমেন্টটাকে ওই জন্য আমরা বলি এটা এমন একটা ক্রোমাটিন যে ক্রোমাটিনটা আদর্শ, আর আদর্শটাকে আমরা বলি ইউ। ইউ মানে আদর্শ, আইডিয়াল। যেমন তোমরা দেখেছো আদর্শ সেল, আদর্শ নিউক্লিয়াস মানে ইউক্যারিওটিক, তাহলে এটা হচ্ছে ইউক্রোমাটিন। আর এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি হেটেরো ক্রোমাটিন। মনে থাকবে কোন পার্টটা? তাহলে বলো, অ্যাক্টিভ জিন যেখানে আছে সেটা ইউক্রোমাটিন না হেটেরোক্রোমাটিন? Euchromatin. ইউক্রোমাটিন। এই হেটেরোক্রোমাটিন তোমরা পড়বে পরে আবার, এটা দু রকমের হতে পারে। একটাকে আমরা বলি কনস্টিটিউটিভ, এটা ফ্যাকাল্টেটিভ। হ্যাঁ ভেরি গুড, কনস্টিটিউটিভ হেটেরোক্রোমাটিন, আর হলো ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিন। কনস্টিটিউটিভ হেটেরোক্রোমাটিন এন্ড ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিন। মনে রাখবে, কনস্টিটিউটিভ হেটেরোক্রোমাটিন এখান থেকে তুমি জীবনে কখনোই কোনো প্রোটিন পাবে না। এক্সাম্পল হচ্ছে সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার। তাহলে বলো, একটা ফ্যাকাল্টেটিভ, একটা কনস্টিটিউটিভ হেটেরোক্রোমাটিনের নাম কি? একটা কনস্টিটিউটিভ হেটেরোক্রোমাটিনের নাম কি? আর একটা ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিনের এক্সাম্পল হচ্ছে বারবডি। পড়েছো তোমরা না? বারবডি পরে পড়বো আমরা। বারবডি হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড এক্স ক্রোমোজোম ইন ফিমেল। ফিমেলে এক একটা সেলে দুটো করে এক্স ক্রোমোজোম থাকে, তো এই দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে এটা কোন সেলে? সোম্যাটিক সেলে। ম্যামালের সোম্যাটিক সেলে, সব ম্যামাল নয়, ম্যামাল ফিমেল সোম্যাটিক সেলে এই দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে ওয়ান এক্স ক্রোমোজোম ইজ ইনঅ্যাক্টিভেটেড। আর বলো, একটা ডিএনএ কে ইনঅ্যাক্টিভেট করা যায় কোন ফর্মে? ইউক্রোমাটিন না হেটেরোক্রোমাটিন?
হেটারোক্রোমাটিন। তাহলে ওই যে ইনঅ্যাক্টিভেটেড এক্স ক্রোমোজোম, একটা যে ইনঅ্যাক্টিভেটেড এক্স ক্রোমোজোম, ওই একটা ইনঅ্যাক্টিভেটেড এক্স ক্রোমোজোমকে আমরা বলি বার বডি। বুঝতে পেরেছো? একটা যে ইনঅ্যাক্টিভেটেড এক্স ক্রোমোজোম সেটাকে আমরা কি বলি? বার বডি। বলো, বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার। বার বডি কার নাম? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এর নাম হয়ে গেল বার বডি। তাহলে বার বডি জার্ম সেলে অ্যাক্টিভ, আর বা এক্স ক্রোমোজোমটা জার্ম সেলে অ্যাক্টিভ আর সোমাটিক সেলে অ্যাক্টিভ নয়। তাহলে কোন জায়গাতে অ্যাক্টিভ, কোন জায়গাতে অ্যাক্টিভ নয়, তাই তাকে আমরা কনস্টিটিউটিভ বললাম না, তাকে আমরা ফ্যাকাল্টেটিভ বলে ডাকলাম। তাহলে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন কি জিনিস মনে হয় তোমরা বুঝতে পারলে? বলো, ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো এই যে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনটা হলো, এরা কোন জায়গাতে? ইন্টারফেজে। যখন ইন্টারফেজ থেকে আস্তে আস্তে এরা ডিভিশনাল ফেজের দিকে চলে আসলো, ডিভিশনাল ফেজের দিকে চলে আসলো, তখন বলতো তারা কনডেন্সড করে কি তৈরি করে ফেললো? ক্রোমোসোম। কনডেন্সড হয়ে এই গঠন তৈরি করে ফেললো, ক্রোমোসোম, তাই না? এই ক্রোমোসোমের মধ্যে কি কি আছে? এই যে ক্রোমোসোম তৈরি হলো, এই ক্রোমোসোমের মধ্যে আছে কি কি? একটা আছে নিউক্লিক অ্যাসিড, আর তার সঙ্গে আছে কে বলো? হিস্টোন প্রোটিন। হিস্টোন অনেকেই থাকতে পারে। সো মেজরলি হিস্টোন প্রোটিন, ঠিকই বলেছো। তাহলে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। তাহলে নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা দেখবো ডিএনএ বেশি, খুব কম পরিমাণ আরএনএ আছে। আর প্রোটিনের মধ্যে আমরা দেখবো হিস্টোন বেশি, খুব কম পরিমাণ নন হিস্টোন আছে। কিরকম? ধরো তুমি এরকম পেতে পারো যে একটা যদি ক্রোমোসোমাল কন্টেন্ট নাও আমাদের, তাহলে সেখানে তুমি 50% কাকে পাবে? হিস্টোন প্রোটিন। হিস্টোন। ডিএনএ কে কত পার্সেন্ট পাবে? 40%। নন হিস্টোন কে কত পার্সেন্ট পাবে? মোটামুটি 8.5%। আরএনএ কে কত পার্সেন্ট পাবে? 1.5%। মনে থাকবে ক্রোমোসোমাল কন্টেন্ট? বলো, ক্রোমোসোমাল কন্টেন্ট। তাহলে ক্রোমোসোমে নিউক্লিক অ্যাসিড, তার মধ্যে ডিএনএ আছে 40%, আরএনএ আছে 1.5%, হিস্টোন প্রোটিন আছে 50% প্রায়, নন হিস্টোন আছে 8.5%। তাহলে ক্রোমোসোমাল কন্টেন্ট কি কি আছে তার মধ্যে? বলো, সবার ক্লিয়ার হয়েছে ক্রোমোসোমাল কন্টেন্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিন 50% আছে, তাহলে ম্যাক্সিমাম হিস্টোন প্রোটিন প্রেজেন্সটা এটা কোন সেলের ক্রাইটেরিয়া? ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক সেল। ভেরি গুড, ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে এরকম কোন হিস্টোন প্রোটিন এসছে? তাহলে সেখানে হিস্টোন প্রোটিন, মনে রাখবে হিস্টোন প্রোটিনটা কেমন প্রোটিন? হিস্টোন প্রোটিন ইজ বেসিক প্রোটিন, এটা আম্লিক প্রোটিন। ওকে, বেসিক প্রোটিন। নন হিস্টোনটা কেমন প্রোটিন? অ্যাসিডিক প্রোটিন, তাই না? তাহলে বেসিক প্রোটিন যদি হয়, এবং মনে রাখবে ইট কন্টেইন আর নেট পজিটিভ চার্জ, আর নিউক্লিক অ্যাসিড ডিএনএ কন্টেইন আর নেট নেগেটিভ চার্জ। তাহলে নিউক্লিক অ্যাসিডের সঙ্গে হিস্টোন কেন পেঁচিয়ে একটা অ্যাসোসিয়েশন তৈরি করে, বুঝতে পেরেছো? তার কারণ নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ কেমন চার্জ? নেগেটিভ। কিসের জন্য নেগেটিভ? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ফসফেট। ফসফেট গ্রুপ। ফসফেট আছে তাই। আর হিস্টোন প্রোটিন যেটা, এই হিস্টোন প্রোটিনটা কেমন প্রোটিন বলো? পজিটিভ। পজিটিভ, ঠিক আছে। হিস্টোন প্রোটিনটা হচ্ছে পজিটিভ। তাহলে হিস্টোন প্রোটিন যদি পজিটিভ, কেন পজিটিভ? কারণ তুমি দেখবে সেখানে প্রচুর বেসিক অ্যামাইনো অ্যাসিড আছে। কারা তারা? লাইসিন, হিস্টিডিন, আর্জিনিন, হিস্টিডিন, এটসেট্রা। এই জায়গাগুলো বেশি আছে, সেই জন্য আমরা সেটাকে বললাম বেসিক প্রোটিন। তাহলে বলো, আইডিয়া ক্লিয়ার হয়েছে ক্রোমোসোমের মধ্যে কি কি কন্টেন্ট আছে? তাহলে ক্রোমোসোম কি কি তুমি বলতে পারো? নিউক্লিয় প্রোটিন। ক্রোমোসোমকে কি বলা যায়? নিউক্লিয় প্রোটিন। টেল মি প্লিজ। ইয়েস, তাহলে ক্রোমোসোম ইজ নিউক্লিয় প্রোটিন। ভেরি গুড। এবার চলে এসো, নিউক্লিয়াসের পরে আমরা এখানে পেয়েছিলাম সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে আমরা কি কি পাবো? সাইটোপ্লাজমের মধ্যে যেটা লিকুইড পার্ট, তাকে আমরা বলি সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স। আর যেগুলো ফর্মড এলিমেন্ট, এই ফর্মড এলিমেন্টের মধ্যে ম্যাক্সিমামটা কি আছে? সেল অর্গানেল।
ফর্মড এলিমেন্টের মধ্যে ম্যাক্সিমামটা কি আছে? সেল অর্গানেল। তাহলে ধরো এই যে সেল অর্গানেল গুলো আমরা কোথায় পাচ্ছি? ম্যাক্সিমালি সাইটোপ্লাজমে। এই সাইটোপ্লাজমিক সেল অর্গানেল যারা, এদেরকে আবার আমি তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করছি অন দ্য বেসিস অফ প্রেজেন্স অফ মেমব্রেন অন ইট। বলো কটা ক্যাটাগরিতে ডিভাইড করলাম? তিনটে ক্যাটাগরিতে। কিসের বেসিসে? অন দ্য বেসিস অফ মেমব্রেন কভারিং। অন দ্য বেসিস অফ মেমব্রেন কভারিং। তাহলে মেমব্রেন কভারিং এর উপর যদি আমরা বেস করি, তাহলে এক্ষেত্রে কি কি পাবো? এক, নো মেমব্রেন, বা আমরা বলতে পারি নেকেড সেল অর্গানেল। হতে পারে সিঙ্গেল মেমব্রেন কভার্ড, সিঙ্গেল মেমব্রেন কভার্ড, আবার হতে পারে ডাবল মেমব্রেন কভার্ড। ওকে, সিঙ্গেল মেমব্রেন কভার্ড, ডাবল মেমব্রেন কভার্ড। যেটা ডাবল মেমব্রেন কভার্ড এরা কারা বলো? Mitochondria, chloroplast, মাইটোকন্ড্রিয়া Plastid. and chloroplast. Very good. Plastid. Chloroplast. তাহলে এরা হচ্ছে সবাই ডাবল মেমব্রেন কভার্ড। নো মেমব্রেন কভার্ড কোন কোন জায়গাতে আছে? রাইবোজোম। centrosome, ribosome, or centriole. ভেরি গুড। রাইবোজোম, সেন্ট্রোজোম। তাহলে রাইবোজোম সেন্ট্রোজোমের বাইরে কোনো কভার নেই, মনে থাকবে। তাহলে বলো দুটো নেকেড সেল অর্গানেল এর নাম বলো। Ribosome or centrosome. Ribosome, centrosome. রাইবোজোম। তাহলে রাইবোজোম সেন্ট্রোজোম, এদিকে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলো ছাড়া বাকি তুমি যাদেরকে পাবে তারা সবাই কার মধ্যে পড়বে দেখো? স্টার্টেড ফ্রম ভ্যাকিওল, ইআর, গলগি, স্ফেরোজোম, লাইসোজোম, তাই না? তাহলে এগুলো সব কার মধ্যে পড়বে? দিস অল আর সিঙ্গেল মেমব্রেন কভার্ড। তাহলে বলো আমরা সেল অর্গানেল গুলোকে ক্লাসিফাই করতে পারলাম অন দা বেসিস অফ দেয়ার মেমব্রেন কভারিং। কোথায় আদৌ কোনো মেমব্রেন নেই, কোথাও একটা মেমব্রেন আছে, কোথায় দুটো মেমব্রেন আছে, ইত্যাদি ইত্যাদি, এই জায়গাগুলো। এবার খেয়াল করো, আমরা এর মধ্যে কোনো জায়গাতে নিউক্লিয়াসকে নিয়ে আসলাম না। তার কারণ কি? নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক কোষাঙ্গাণু নয়। নিউক্লিয়াস ইজ নট আ সাইটোপ্লাজমিক সেল অর্গানেল। নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজমিক সেল অর্গানেল, তাই তো? নিউক্লিয়াস দেখো, নিউক্লিয়াসটা প্রোটোপ্লাজমিক সেল অর্গানেল, কিন্তু সাইটোপ্লাজমিক সেল অর্গানেল নয়। কিন্তু বাকি তুমি যাদেরকে দেখলে বলো তো, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এরা যারা আছে এরা সাইটোপ্লাজমিকও বটে, আর সাইটোপ্লাজমিক অ্যাজ ওয়েল অ্যাজ কি হয়ে যাবে তারা? এরকম একটা স্টেটমেন্ট যদি কোথাও পাই, দেখো তো স্টেটমেন্টটাকে জাস্টিফাই করতে পারো কিনা, যে নিউক্লিয়াস ইজ প্রোটোপ্লাজমিক cell organelle. Nucleus is protoplasmic cell organelle. Clear everybody? But rests are cytoplasmic as well as protoplasmic. বলো বোঝাতে পারলাম না পারলাম না? স্যার ম্যাট্রিক্সটা কি বললেন? লিকুইড পার্ট যেটা আছে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজমের যেটা লিকুইড পার্ট আছে সেটা সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স পার্ট বা সাইটোসল পার্ট। আর যে পার্টটা ফর্মড এলিমেন্ট, যার মধ্যে আমরা ফর্ম স্ট্রাকচার পাবো, তার মধ্যে ম্যাক্সিমামটাই নিয়ে রেখেছে কে? সেল অর্গানেল। ঠিক আছে? তাহলে স্টেটমেন্টটা ক্লিয়ার হয়েছে সবার? নিউক্লিয়াস ইজ প্রোটোপ্লাজমিক সেল অর্গানেল, কিন্তু বাকি যারা আছে তারা সাইটোপ্লাজমিক অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটোপ্লাজমিক সেল অর্গানেল। ওকে, হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার দেখো এর মধ্যে আমরা কোন কোন জায়গাকে রাইবোজোম,
পাশে বললাম প্লাস, তার কারণ এমন কোন সেল কি আমরা পাবো যেখানে রাইবোজোম নেই? রাইবোজোম ছাড়া সেল হয় না। না স্যার। সেন্ট্রোজোমে স্যার। বললাম প্লাস মাইনাস, তার কারণ সেন্ট্রোজোম প্রথম কথা প্রোক্যারিওটিক সেলে নেই, দ্বিতীয় কথা ইউক্যারিওটিক সেলের মধ্যে আবার প্লান্ট সেলের মধ্যে সেন্ট্রোজোম নেই, তাহলে এটা হয়ে গেল প্লাস মাইনাস। ভ্যাকিওল প্লাস মাইনাস, কেন বলো তো প্লাস মাইনাস? তার কারণ তুমি জানো যে ভ্যাকিওল আমরা প্রোক্যারিওটিকে নেই। সেলে প্রপারলি পাই না, ইউক্যারিওটিক সেলে পাই। এন্ডোপ্লাজমিক প্লাস মাইনাস, গলগি প্লাস মাইনাস, ফেরোজোম প্লাস মাইনাস, লাইজোজোম প্লাস মাইনাস, মাইটোকন্ড্রিয়া প্লাস মাইনাস, ক্লোরোপ্লাস্ট প্লাস মাইনাস। তাহলে একমাত্র যদি আমরা দেখি যেটা সব জায়গাতে থাকতে হবে, আনসার কি হয়ে যাবে? রাইবোজোম। কোশ্চেন দিল এসেনশিয়াল সেল অর্গানেল, আনসার রাইবোজোম। তাহলে রাইবোজোমকে আমরা বলছি এসেনশিয়াল সেল অর্গানেল, অত্যাবশ্যকীয় কোষ অঙ্গাণু। ক্লিয়ার এভরিবডি? ক্লিয়ার এভরিবডি? ওকে, নেক্সট। আর দেখো এদিক থেকে সেল মেমব্রেন স্ট্রাকচার যেটা আমরা পেয়েছিলাম, এই সেল মেমব্রেনটা কিন্তু তোমাকে দিতে হবে সববার। তাহলে আমরা যদি বলি সেল মেমব্রেন এবং রাইবোজোম এই দুটো কি প্রোক্যারিওট ইউক্যারিওট আলাদা এইভাবে বলা যেতে পারে, না এইগুলো সবার ক্যারেক্টার? সেল মেমব্রেন এবং রাইবোজোম সবার ক্যারেক্টার। তাহলে এই ক্যারেক্টার গুলো যদি সবার ক্ষেত্রে একই হয়, তাহলে এই ক্যারেক্টার গুলোকে আমরা একটুখানি প্রথমে নিয়ে ডিসকাশন করে নিই। চলো ফার্স্ট, তোমরা প্রত্যেকেই পড়েছো যে সেল মেমব্রেন এর ডিসকভারির সঙ্গে কে রিলেটেড বলো? সোয়ান। ভেরি গুড। তাহলে সোয়ান ডিসকভার্ড সেল মেমব্রেন। এই সেল মেমব্রেন কোথায় পাবো পাবো না গল্প নেই, কারণ তুমি পৃথিবীতে যত জায়গাতে সেল আছে তত জায়গাতে সেল মেমব্রেন সব জায়গাতে আছে। তাহলে আমরা বলতে পারি যে সেল মেমব্রেন ইজ ইউনিভার্সাল ফর অল টাইপ অফ সেল। সমস্ত ধরনের সেলের মধ্যে তোমাকে কিন্তু সেল মেমব্রেনটাকে ইউনিভার্সাল রাখতে হবে, এটা সব জায়গাতেই আছে। নেক্সট, সেল মেমব্রেন বলো তো প্রথম দিনই তোমরা পড়েছিলে এর নেচার কি, কেমিক্যাল নেচার কি? দ্যাট ইজ Selectively permeable. ভেরি গুড, দ্যাট ইজ সেলেক্টিভলি পারমিয়েবল। সেলেক্টিভলি পারমিয়েবল বলতে আমরা কি বোঝাই? যে এর মধ্যে দিয়ে সলিউট পাস করতে পারবে, সরি সলভেন্ট পাস করতে পারবে, এর মধ্যে দিয়ে সলভেন্ট পাস করতে পারবে, কিছু সিলেক্টেড সলিউটস যেমন আয়ন্স এরা পাস করতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম সলিউট পাস করতে পারবে না, তাই না? এটাই হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। তাহলে প্রশ্ন, সেল মেমব্রেনের কেমিক্যাল নেচার কি? সেল মেমব্রেন ইজ selectively পারমিয়েবল। Permeable. তাই তো? সেল মেমব্রেন ইজ selectively পারমিয়েবল। ভেরি গুড। নেক্সট, সেল মেমব্রেনের বেসিক কম্পোজিশন কি? আমরা বলি সেল মেমব্রেন ইজ লিপোপ্রোটিন। সেল মেমব্রেন ইজ লিপোপ্রোটিন। কোষপর্দাটা কেমন বলো? কোষপর্দা হচ্ছে লিপোপ্রোটিন ধর্মী। তাহলে কোষপর্দা যদি লিপোপ্রোটিন হয়, লিপোপ্রোটিন মানে কি কি দিয়ে তৈরি? লিপিড। লিপিড। তাহলে এটা লিপিড এবং প্রোটিন এই দুটো জায়গা দিয়ে তৈরি, ঠিক আছে? তাহলে দ্যাট ইজ কম্পোজড অফ লিপিড এন্ড প্রোটিন। এবার প্রশ্ন, এই যে লিপিডগুলো, এই লিপিডগুলো ম্যাক্সিমালি কেমন লিপিড? দিস আর ম্যাক্সিমালি কনজুগেটেড লিপিড। কেমন লিপিড? কনজুগেটেড লিপিড। কনজুগেটেড লিপিডের মধ্যে আবার ম্যাক্সিমালি কেমন, আচ্ছা কনজুগেটেড লিপিড একা নয়, তার সঙ্গে আছে কিছুটা ডিরাইভড লিপিড। তাহলে কনজুগেটেড লিপিডের মধ্যে কে আছে? ম্যাক্সিমালি ইউ ক্যান হ্যাভ ফসফোলিপিডস
আর ডিরাইভ লিপিডের মধ্যে ম্যাক্সিমালি কে আছে বলো? তোমরা জানো যে প্লাজমা মেমব্রেনের স্টেবিলিটি মেইনটেইন করার জন্য কে বসে আছে সেখানে? কোলেস্টেরল। তাহলে লিপিড কম্পোজিশন প্রেজেন্ট ইন প্লাজমা মেমব্রেন কে কে? মেজরলি ফসফোলিপিড এন্ড কোলেস্টেরল, মেজরলি ফসফোলিপিড এন্ড কোলেস্টেরল। মনে থাকবে? হ্যাঁ স্যার। ভেরি গুড। আর তার সঙ্গে আমরা কিছু প্রোটিন পাবো, যদিও রিসেন্ট স্টাডি তোমায় বলে যে এর সঙ্গে কিছু পরিমাণ কার্বোহাইড্রেট আমরা পাবো, তবে সেটা পরিমাণটা ভীষণই কম। তাহলে মেজরলি সেটা লিপোপ্রোটিন, লিপিড এবং প্রোটিন। তার মধ্যে আমরা দেখলাম যে লিপিড ইজ মেনলি কনজুগেটেড লিপিড, তার মধ্যে ফসফোলিপিডটা আছে, আর ডিরাইভ লিপিড তার মধ্যে কোলেস্টেরলটা আছে। যদি বলে প্লাজমা মেমব্রেনের স্টেবিলিটি মেইনটেইন করার জন্য রেসপন্সিবল মলিকিউলটা কে? আনসার cholesterol, কোলেস্টেরল। তাহলে কোলেস্টেরল মেইনটেইন স্টেবিলিটি অফ প্লাজমা মেমব্রেন। কে বলবে প্রোক্যারিওটিকে কি কোলেস্টেরল আছে মেমব্রেনে? sir, নেই। সেই জায়গাতে তাহলে কে আছে কোলেস্টেরলের জায়গায়? propanoid, Propanoid. বাহ। তাহলে আমরা বললাম প্রোক্যারিওট ইউক্যারিওট সবার ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন আছে, কিন্তু একটা ডিফারেন্সের জায়গা এটা ক্লিয়ার হলো যে প্রোক্যারিওটিকে হোপানয়েড পাবো স্টেবিলাইজ করার জন্য, আর ইউক্যারিওট